ভারত এবং বাংলাদেশের মধ্যে আজকে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকের কি নির্যাস ভারতের তরফ থেকে এবং বাংলাদেশের তরফ থেকে কি বলা হয়েছে আপনাদের দেখাবো অবশ্যই, কিন্তু তার আগে বলি যে লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হচ্ছে। কখনো কোনো মৌলবাদী নেতা দিচ্ছেন, কখনো কোনো ধর্মগুরু দিচ্ছেন, কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য দিচ্ছেন। এই যে লাগাতার ভারতকে চাপে রাখার কৌশল করে চলেছে বাংলাদেশ, তাতে কি ফল হতে পারে? এইটা কি বাংলাদেশ না জেনে বা না বুঝেই এই ধরনের মন্তব্যগুলো করে যাচ্ছে? কেন বলছি এই কথা আস্তে আস্তে আসবো, কিন্তু শুরুতেই আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি বা রাদার একটু মনে করানোর চেষ্টা করি যে এই যে বলছিলাম যে ধর্মগুরু কখনো কখনো ধরুন কোনো রাজনৈতিক কোনো দলের কোনো নেতা, তারা এই যে অদ্ভুত অদ্ভুত কিছু মন্তব্য করছেন, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেব, কলকাতা দখল করে নেব, দিল্লি প্রস্তুত থাকো, লালকেল্লায় পতাকা ওড়াবো, এই যে কিছু অদ্ভুত বক্তব্য কেন তারা দিচ্ছেন সেটা জানার আগে বা বোঝার আগে একটু আপনাদের মনে করাই কি কি বক্তব্য তারা রেখেছেন। কিছু বাছাই করা বক্তব্য আজকে হাল্লা বলে শুরুতেই একটু মনে করানোর জন্য দুদেশের মানুষকে দেখুন। শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের ওই দিন কিন্তু দাদারা, তোমাদের বাংলা বিহার উড়িষ্যা কিন্তু যাবে, ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব। আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমি জানি যারা ভারতীয় সেনাবাহিনী তাদের নিয়ে গবেষণা করছেন, চর্চা করছেন, বা বলা ভালো যে ভারতের প্রতিরক্ষা বিষয়ক জ্ঞান যাদের আছে, তারা জানেন যে ভারতের সেনাবাহিনী সম্প্রতি তাদের মধ্যে যারা নেভি স্পেশাল ফোর্স মার্কোস, তারা এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে সেনাবাহিনীর যে তালিকা প্রথম 10-এর মধ্যে 1 নম্বরে আছে মার্কোস। আমি আবার বলছি, রিপিট করছি, মার্কোস ইন্ডিয়ান নেভি যারা স্পেশালাইজেশন রয়েছে, যাদের এর ওপরে আলাদা যে দক্ষতার রয়েছে এদের, তাদেরকে বলা হয় মার্কোস। এই মার্কোস কি, তাদের কি কাজ, এগুলো নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছি না, আমি বাংলাদেশকে বেশি ভয় পাওয়াতে চাই না। কিন্তু আমি বলে রাখি, 1 নম্বরে মার্কোস, 3 নম্বরে প্যারাসেফ ভারত। মানে আমি 10-এর তালিকায় বলছি ভারতীয় সেনাবাহিনীর কোন কোন দক্ষতাপূর্ণ সেনা বা স্পেশালাইজেশন করা এই সমস্ত ক্ষেত্রগুলোতে কোন কোন সেনাবাহিনী তারা রয়েছে। প্রথম 10-এর মধ্যে 1 নম্বরে রয়েছে মার্কোস, 3 নম্বরে রয়েছে প্যারাসেফ এবং 7 নম্বরে রয়েছে গরুড়। এই 3 বাহিনী প্রথম 10-এর মধ্যে। আর তার পাশাপাশি আরো একটা তথ্য এবার আপনাদের জানিয়ে রাখি যে সবচেয়ে বড় বায়ুসেনার মহড়া ইতিমধ্যেই ভারত শুরু করে দিয়েছে। ভারতের পূর্ব ভাগ এবং ভারতের পশ্চিম ভাগ, এই 2 জায়গাতেই কিন্তু এই মহড়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান আরো খুব মানে স্পেসিফিক করে যদি বলি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, কারণ বাংলাদেশের মানুষ এখন মনে করছেন যে তারা সেই দিন মানে ওই 71-এর সময় তাদের এই স্বাধীনতাটা তারা না পেয়ে যদি পাকিস্তানের সঙ্গে মিশে যেতেন তাহলে বোধহয় ভালো করতেন। তাই তাদের কথা ভেবে বলছি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান
এই দুই ক্ষেত্রেই, দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে। বায়ুসেনার মহড়া চলছে এই মুহূর্তে। যুদ্ধের জিগির যদি তোলার চেষ্টা করে বাংলাদেশ, তারা বারবার কথা বলেছে। আমি জানি না হঠাৎ করে ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা শুরু করেছিলেন, সেটা আজকে এইখানে ভারত বিরোধিতায় কেন পৌঁছেছে, কেন বারবার যুদ্ধের কথা সামনে আসছে, কেন বারবার ভারতের সীমান্তকে অশান্ত করার চেষ্টা করছেন, কেন বারবার তারা বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখলের কথা, কেন বলছেন কলকাতা দখলের কথা, আমি জানি না। কিন্তু বিশ্বে 4 নম্বরে ভারতীয় সেনা আর 37 নম্বরে বাংলাদেশ সেনা, তাদের মধ্যে তুল্যমূল্য বিচার, তুল্যমূল্য আলোচনাই যেখানে হতে পারে না, সেইখানে আমি এর পেছনে খুব বেশি সময় নষ্ট না করে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় তিনি একটি প্রতিবেদন তুলে ধরেছেন। আমার সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে বাংলাদেশ থেকে বাংলাদেশের এক বন্ধুও রয়েছেন, আমি তার সঙ্গেও কথা বলবো, যিনি আগে আমাদের এই প্যানেলে অংশগ্রহণ করেছেন। আমি অবশ্যই তার কাছ থেকে মত জানবো, কিন্তু তার আগে এই মুহূর্তে ভারতের ঝুলিতে কি কি রয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব বলতে না পারলেও যেটুকু বলতে পারছি সেগুলো একটু দেখাই। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রিপোর্ট। প্রথম বিষয়, এই মুহূর্তে রাজস্থান এবং পাঞ্জাব সীমান্তে নোটাম জারি হয়েছে এবং সেখানে নির্দিষ্টভাবে বলে রাখার চেষ্টা করব যে সেখানে নোটাম জারির পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে কোনোভাবেই সেখানে গোটা এলাকাকে নো ফ্লাইং জোন করে দেওয়া হয়েছে এবং এ যাবৎকালের সবথেকে বড় যে বায়ুসেনার মহড়া পাকিস্তান সীমান্তে আমরা করতে যাচ্ছি 100 জেট ফাইটার নিয়ে। পাকিস্তান সীমান্তে একেবারে বাংলাদেশের এই মুহূর্তের বাবা পাকিস্তান, তাদের একেবারে বুকের ওপর দাঁড়িয়ে আমাদের বিমান মহড়া চলবে এই ডিসেম্বর মাস থেকে শুরু করে, শেষ থেকে শুরু করে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত প্রায় 10 থেকে 12 দিন 100 ফাইটার জেট থাকবে। এবং তার পাশাপাশি বলে রাখার প্রয়োজন যে দুটো অর্থাৎ TB2 ড্রোন যেটা হাসিনার সময় চুক্তি হয়েছিল 7খানা বাংলাদেশ হাতে পেয়েছে, তা নিয়ে এমন লাফালাফি শুরু হয়েছে যাদেরকে গিনিস বুকে নাম উঠবে কিনা বাংলাদেশের অনেকে প্রশ্ন শুরু করেছিলেন। আমাদের তরফে আমরা জানাচ্ছি দুটো ড্রোন আমরা কমিশন করেছি, আমাদের বায়ুসেনার হাতে চলে এসছে। এক ঘাতক ড্রোন আমরা স্ক্রিনে দেখাবো। এই ঘাতক ড্রোন হলো নির্দিষ্টভাবে রানওয়েতে উড়ে যাবে, রানওয়েতে উড়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে এবং বম্বার প্লেনের মতো যেটা আমরা বলে থাকি যে হোয়াইট সোয়াইন যে প্লেনগুলো আছে একদম পেট খুলে বোম্বিং করতে পারবে। এই কারণে নির্দিষ্টভাবে এই যে কার্পেট বোম্বিংয়ের জন্য আমাদের ঘাতক ড্রোন রেডি আমাদের হাতে অলরেডি, অর্থাৎ সেনাবাহিনীর হাতে অলরেডি চলে এসছে বায়ুসেনার হাতে। এবং ক্যাটস ওয়ারিয়ার হলো সুখোই দ্বারা নিয়ন্ত্রিত একটা স্পেশাল ড্রোন যেটা নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে মিসাইল ছুটতে ছুটতে একদম সুইসাইডাল নেচারে তারা অ্যাটাক করতে পারে। ভারতের হাতে এই দুটো ড্রোন ইতিমধ্যে চলে এসছে, পূর্ব সীমান্তে সম্ভবত ডিপ্লয় করা হবে, অর্থাৎ TB2 এদের কাছে শিশু বলল। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে বা তারা অশান্ত করে রাখার চেষ্টা করছে এবং তার পেছনে অবশ্যই মৌলবাদী মদত তো বটেই, অন্য কোনো দেশের মদতও থাকলেও থাকতে পারে। আজকেই বিএনপির তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় যেখানে খুব স্পষ্টভাবে এটা বলা হয়েছে যে ত্রিপুরা অভিমুখে লং মার্চের ডাক দেওয়া হয়েছে। আগরতলায় হাই কমিশন অফিসে হামলার ঘটনা, কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, এই দুই ঘটনার প্রতিবাদ এবং সেই প্রতিবাদ জানিয়ে বিএনপির তরফ থেকে এই কর্মসূচি পালন করা হয়েছে। আগামী বুধবার এই লং মার্চের ডাক দেওয়া হয়েছে খালেদা জিয়ার দলের তরফ থেকে। কি বলা হয়েছে বিএনপির তরফ থেকে আমি একটু শোনাতে চাইবো প্রেস কনফারেন্স করে কি বলেছেন ওনারা, দেখুন। সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল গত 8ই ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি। আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 11ই ডিসেম্বর আমরা ঢাকা টু আখাউড়া সীমান্ত, আগরতলা সীমান্তের পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই 3 অঙ্গ সংগঠনের ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত
আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। গণ অভ্যুত্থানের পরে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত ছাত্র জনতার সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনা প্রসূত খবর প্রচার করছে। তাদের অপপ্রচার এবং গুজবের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা একই সাথে ভারতের সংবিধানের ৫৫ অনুচ্ছেদেরও পরিপন্থী। একদিকে যখন বিএনপি তরফ থেকে এই বক্তব্য সামনে আসছে, জানি না সরকার এরপরে কোনো রকম ব্যবস্থা নেবে কিনা, পাশে দাঁড়াবে নাকি এর বিরোধিতা করবে, ওই অবৈধ সরকারটির ব্যাপার, তারা কি করবে। কিন্তু যখন ফরহাদ মাজহার তিনি বলছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে এই যে স্টেপ নেওয়া হচ্ছে, কোনো আইনজীবী না দাঁড়ানো, রাষ্ট্রদ্রোহের অভিযোগ, সেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ তো ব্রিটিশ আমলে তৈরি হওয়া আইনের ওপর ভিত্তি করে, কি তার আজকের দিনে দাঁড়িয়ে কি তার মূল্যায়ন, কি তার ব্যাখ্যা, কিচ্ছু নেই। যখন সরাসরি ইউনূসের চোখে চোখ রেখে এই প্রশ্ন করছেন ওই দেশেরই একজন সাহিত্যিক, তারপরে কোনো উত্তর নেই ইউনূস সরকারের। জানি না দেশটাকে কোন জায়গায় এরা নিয়ে যেতে চাইছেন। কেন আমরা বারবার বলছি আজকে মেজর আফসারি আমাদের সঙ্গে আর নেই, উনি বলছেন আর আমাদের সঙ্গে এই প্যানেলে থাকবেন না, উনি বসতে চাইছেন না। যাই হোক, আপনি যদি থাকতেন স্যার, আপনার প্রতি সম্মান জানিয়েই বলছি যে আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখতাম যে আপনারা বারবার বলছেন না যে আমরা নাক গলাচ্ছি, আমরা নাক গলাচ্ছি না। ওখানে আমারও এখনো ভাই বোনেরা রয়েছেন, ওখানে হিন্দু সম্প্রদায় ক্রমাগত কোণঠাসা হচ্ছেন, মার খাচ্ছেন। মানবিক জায়গা থেকে এই প্রশ্নটা রাখতাম যে কেন এমন করছেন, কেন এটা হচ্ছে। যখন আপনার দেশের সাহিত্যিক আপনার সরকারকে প্রশ্ন করছে, অন্তত সেটার উত্তর দিন।